আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ যে গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই গল্পটি কোনো নাটক বা সিনেমা নয়, বরঞ্চ অনেক বড় বড় নাটক সিনেমাকেও হার মানিয়ে দেবে এমনই একটা গল্প। বন্ধুরা, আমি অনেক গরিব মানুষের মেয়ে ছিলাম। আমরা 4 বোন ছিলাম, যে কারণে আমার বাবা ছিল না। তাই আমার মা হচ্ছে আমাদের দায়ভার আর নিতে পারছিলেন না। তো আমরা অনেক ছোট ছোট, আমাদের খাওয়া দাওয়া, কাপড় চোপড়, লেখাপড়া সব কিছু মিলিয়েই যেন মায়ের মাথায় বাস পড়েছিল, কিভাবে সামাল দিত। তো যাই হোক, এরকম অবস্থায় আমার নানার বাড়ির অবস্থাও তেমন ভালো না। আর টুকিটাকি যাই থাক, ঘরে মামি আছে, মামা আছে, ওনাদেরও বাচ্চা কাচ্চা আছে। তার উপরে নানার বাড়িতে যেয়ে উঠেছি। তো আমরা 4 বোন, এতগুলো দায়িত্ব কি আর কেউ নিবে? তো আমার মা আমাকে আমার ফুপুর বাড়িতে পাঠিয়ে দেয়। আমার মানে আমার বড় যে বোনটা ছিল তাকে পাঠিয়ে দেয় হচ্ছে আমার চাচুর বাড়িতে। এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। তো আর দুজন অনেক ছোট থাকার কারণে ওদেরকে সাথেই রাখতে হতো। তো নানি একজনকে নিল, আর হচ্ছে আমার মার সাথে ছোটটা থাকতো। এই আমরা 3 জন 3 জায়গায়, মার সাথে ছোটটা। তো এভাবেই চলতে থাকলো বেশ কিছুদিন। তো আমাকে যখন ফুপুর বাড়িতে পাঠিয়ে দিল, দেওয়ার পর আমি ওখানেই থাকতাম। আমাকে ফুপির কাছে দিয়েছিল একটু লেখাপড়া করে মানুষ বানানোর জন্য। তো আমার ফুপু আমার সাথে যেটা করেছে, স্কুলে তো ভর্তি করে দিলই না, বরঞ্চ ওনার বাড়ির যাবতীয়, যেমন রান্না, তারপরে কোঠা বাসা, তারপর হাঁড়ি পাতিল মাজাতো, বাথরুম পরিষ্কার করা থেকে যাবতীয় কাজকাম আমাকে দিয়ে করাতেন। যাই হোক, ছুটির দিনে ওনারা সবাই বেড়াতে যেত, কিন্তু আমাকে নিত না। বাড়িতে বিভিন্ন কাজ দিয়ে যেত। আজকে বারান্দার গ্রিলগুলো মুছবি খুব সুন্দর করে, আর যে সে মোছানো হয়, একটা একটা করে গ্রিল সাবান দিয়ে মেজে মেজে ব্রাশ করে করে, যাতে কোনো জায়গায় কোনো ধুলাবালি না থাকে, এই টাইপের কাজগুলো আমাকে দিয়ে যেত। আর আমিও, ওরা যেই সকালে ছুটির দিন বেড়াতে চলে যেত, ফুপা ফুপি, তারপর হচ্ছে ওদের 2 ছেলে ছিল, 2 ছেলে, সবাইকে নিয়ে ওরা বেড়াতে চলে যেত। আর আমি বলদের মতো সারাক্ষণ গাধার মতো খেটেই যেতাম। তো ফুপুর কথা অনুযায়ী আমি সব কাজগুলো করে করে রাখতাম। যেমন জ্বালানা, মানে একটা একটা করে ধুতে হতো, মাজতে হতো, পরিষ্কার করতে হতো, পানি যাতে না লেগে থাকে সেজন্য আবার মোছামাছি করতে হতো। তো ওনার কথা মোতাবেক সব কিছু করতাম। তারপরে রান্না বাড়াও দিয়ে যেত, সেগুলোও করে রাখতাম। তো রান্না করতে যেয়ে ওনাদের কারেন্টের চুলা ছিল, যার কারণে আমার বয়স খুব যে একটা বেশি ছিল তাও না, মাত্র 13 বছর বয়স ছিল। তো আমি কি করতাম, রান্না বসাই দিছি, হাত ভিজা ছিল। তো কারেন্টের সাথে কারেন্ট জয়েন্ট করাইতে হইতো, কোনো প্লাগের সিস্টেম ছিল না, ডাইরেক্ট একটা তার অন্য তারে বাজাই দেওয়া লাগতো। তো আমাকে এমন শর্ট করছে, আমি একবারে, রান্নাঘরটা রুমের মতো, বড় রুমের মতো ছিল, মানে এখানে শর্ট করছে, আমি একবারে পিছনের দেওয়ালে যেয়ে ঝিটকায়া পড়ছি। তো পড়ে একা একাই কাঁদতেছি, ভয়ে আর ধরি না। আবার ভাবতেছি রান্না যদি না করি তাহলে তো আমাকে অনেক বকাবাজি শুনতে হবে। তো যাই হোক, আমি রান্না করলাম। ওখান থেকে উঠে আইসা আবারও পলিথিন পেঁচাইলাম হাতে। পেঁচানোর পর হচ্ছে পায়ের নিচে একটা ছালা দিয়ে দিলাম। দেওয়ার পর ফাইনালি আমি চুলা জ্বালাতে সক্ষম হই। হওয়ার পরে রান্নাটা কমপ্লিট করি। করার পর বাড়ির যাবতীয় গোছ গাছ, ফার্নিচার মোছা সব কিছু করে রাখি। রাখার পর ফুপুরা সন্ধ্যার পরে বাড়িতে আসে। আইসা ওনারা ফ্রেশ হয়ে সবাই কাপড় চোপড় ছাড়ে। ছাড়ার পর এগুলাকে আবার নগদ নগদ ধুয়ে ধুয়ে, আঙিনা আছে উঠান, সেখানে আবার সব ছড়াইয়া দিই, দিয়ে ওনাদেরকে খেতে দিই। দেওয়ার পরে হচ্ছে ওনারা খেয়ে দিয়ে যা বাঁচত, মাছ মাংস তেমন একটা দিতেন না আমাকে। তো মাঝে মাঝে আমার ফুপাটা হচ্ছে যে খুবই আমাকে একটু কেয়ার করতো। উনি হচ্ছে ওনার পাত থেকে উঠায় উঠায় রাখতো যে ও খাবে, হ্যাঁ লিজা খাবে, ওর জন্য একটু রাখো। তো ফুপু আবার বলতো, মা ওর জন্য তোমার এত দরদ কেন? আমার আপন ভাস্তি, আমার দরদ নাই? তোমার দরদ দেখি উতলে উতলে পড়ে, এই ধরনের আচরণ করতেন। তো যাকগে, মন খুব খারাপ লাগতো, শুধু কাঁদতাম কাঁদতাম, বাবা তো নাই।
মানে কে দেখতে আসবে, মা তো গেছে সেই শহরে কাজকাম করবে, আমাদের ভবিষ্যৎ গড়বে, আমাকে দিয়ে গেছে এখানে লেখাপড়া করার জন্য, বাকি বোন কেমন আছে কিছুই জানি না। তো খুব কষ্ট হতো সব কিছু ভাবতে, মাকে খুব দেখতে ইচ্ছে করতো। আসলে মাকে কোথায় পাবো, তখন কোনো ফোনেরও কোনো ব্যবস্থা ছিল না যে ফোন করব, একটু কথা বলবো, মায়ের গলাটা শুনবো, এই ধরনের কোনো অপশন ছিল না। ওই বছরে একবার মা দেখতে আসতো, এভাবেই আমি ওখানে 3 বছর ছিলাম। তো যাক, প্রথম 1.5 বছর তো ভালোই ছিলাম। থাকার পরই যে আমার ফুপা আমাকে এত টেক কেয়ার করতো। তারপরে আমি কাজ করতে করতে অনেক ক্লান্ত হইয়া আমাকে নিচে একটু শোয়ার জায়গা দেওয়া হয়েছিল। ওই জায়গাটার মধ্যে আমি খেতা বিছাইতাম, গরমে কি ঠান্ডায় কি, একটা খেতা বিছাইতাম, অন্য একটা খেতা গায়ে দিতাম। ওনাদের তো বিশাল বড় বাড়ি, কত খাট পালঙ্কে ভরা, কিন্তু খাটেও থাকতে দিত না। নিজের ফুপুর বাড়িতেই চাকরানি হয়ে থাকতাম। তো এইভাবে থাকতে থাকতে আমার ফুপা হচ্ছে অনেক বড় অফিসার, উনি অনেক রাতে আসে, ততক্ষণে ফুপু হচ্ছে নিজের রুমে শুয়ে পড়ে, উনি আর উঠেন না, ফুপাকে খাবার টাবারও দেন না রাত্রে উঠে। তো ফুফা হচ্ছে আমি যে ঘরটার মধ্যে ঘুমাই, ওই ঘরটার মধ্যে হচ্ছে ওনাদের মানে ডাইনিং টেবিলের ব্যবস্থা করা, ওখানেই খাওয়া দাওয়া করে। ওখানে বেডও আছে একটা, কিন্তু আমি ওখানে থাকি না, বেডের সাইডে ফাঁকা জায়গা আছে, আমি ওখানেই শুয়ে থাকি। তো প্রায় প্রায় ফুফা হচ্ছে যখন প্রথম এটা মানে ওনার টেক কেয়ারের বিষয়টা আসে, তখন তো আমার খুব ভালোই লাগতো যে না, একটা মানুষ তো আছে যে খেতে বসলে আমার জন্য একটু রাখে খাওয়ার জন্য, যেটাই খাক, মাছ খাক, মাংস খাক, কিছু খাক, গ্লাসে একটু দুধ রাখলেও অল্প একটু দুধ রেখে দেয়। আমার ফুপু তো আমাকে আলাদা করে কিছুই খেতে দিতেন না। বেশ কিছুদিন যেতে যেতে প্রায় 1.5 বছর গেল, যাওয়ার পর আমার ফুপা হঠাৎ একদিন হচ্ছে যে অ্যালকোহল যেটা আছে ওগুলোর পাশাপাশি সে লিকুইড জাতীয় কিছু খাওয়া শুরু করলো। প্রায় প্রায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসতো। তো একদিন নেশার ঘরে সে, আমি শুয়ে রয়েছি, আমার উপরে মানে কী করবো, মরা গরু যেভাবে মানুষ শকুনটা ছিঁড়ে ছিঁড়ে খায়, ওইভাবে আমার দেহটাকে সে ছিন্ন বিচ্ছিন্ন করে খাইছে। খাওয়ার পর আমি তো মানসিকভাবে বিবস্ত্র, তারপরে নিজের যেটা সম্পদ সেটাও হারাইলাম, খুবই অসুস্থ আমি। হওয়ার পর এগুলার সহ্য করতে না পেরা কাউকে বলতেও পারছিলাম না, লজ্জায় শরমে কাকে বলবো, কে আছে আমার, কোনো গার্ডিয়ান নাই। মা তো দুঃখী কপাল, সে শহরে থেকে কাজ করে, মাকে বলবো মা হতাশ হয়ে যাবে। তো সহ্য করতে করতে মা বছর শেষে দেখতে আসে। মাকে বললাম, মা আমি আর এখানে থাকবো না, আমি এখন অনেক বড় হয়ে গেছি, তুমি আমারে তোমার সাথে শহরে নিয়ে চলো, আমি ওখানে যে কোনো একটা চাকরি বাকরি করবো। মাও আমাকে আনলো না, বললো না এখানেই থাক। তো তারা ততদিন পর্যন্ত আমাকে স্কুলে ভর্তি কিন্তু করার নাই। মারে আমি বিষয়টা বললাম, মা লেখাপড়ার জন্য পাঠাইছো, আমাকে কিন্তু এখানে কোনো লেখাপড়াই করানো হচ্ছে না, হ্যাঁ, তুমি আমার নিয়ে চলো মা, আমি কাজ করব। তো মা নিয়ে আসলো না, মা রেখে আসলো আমাকে। তারপরেও মনে করো প্রতিদিন তখন কন্টিনিউ শুরু হয়েছে, ওই নবাব জাতি তো ঘরে ঘুমায় থাকে, আর ফুপা কন্টিনিউ আমার সাথে এটা করে, মানে আমার উপরে টর্চারিংগুলো করে। করার পর আমি এগুলো সহ্য করতে করতে একদিন রাতে ফুপা আসছে বাসায়, উনি শার্ট রেখে ওয়াশরুমে গেছে, আমি ওনার শার্টের পকেট থেকে কিছু টাকা নিয়ে গাড়ি ভাড়া নিয়ে আমি আমার নানুর বাড়িতে চলে আসি। আইসে আমি আর যাই নাই, আমাকে অনেক কথা শোনানো হয়েছে, অনেক বকাবাজি করা হয়েছে, কিন্তু আমি বিষয়টা কারোর সাথে শেয়ার করতে পারিনি। না পারার ফলে পরে দেখলাম একবারে ওরা আমাকে, আমার ফুপু আমাকে পুলিশ ফোর্স নিয়ে আসছে নেওয়ার জন্য, খুঁজা পায় না, এই জন্য পুলিশ নিয়ে বের হয়েছে। পরে আমাকে তো নিয়ে যাবে, পরে আমি আমার বিষয়টা নানিকে বলছি, নানি এই এই ঘটনা, উনি আমার সাথে হচ্ছে এরকম টর্চারিং করে। মাকে তো আমি বিষয়টা বলতে পারি না, মা তো মনে করে এমনি অনেক কষ্টে থাকে, তো তুমি তো আমার নানি, আমি তো তোমাকে বলতে পারি, এই জন্য আমি বিষয়টা তোমারে বললাম, তুমি বলো ওটা কি আমার জন্য ঠিক জায়গা। পরে নানি হচ্ছে আমি ফুপাকে জুতা দিয়া পিটাইয়া পুলিশ সরকার থেকে বের করে দিছি। পরে বলছে যে আমার নাতি আমি খাওয়াই বুঝবো না খাওয়াই বুঝবো, যা বের হয়ে যা, নিজের আত্মীয় স্বজন হয়ে তোরা এই ধরনের আচরণ করতে পারিস। পরে মা নিজে তোর ভাই নানি আর এই বিষয়টা কাউকে কিছু বলেন নাই। পরে আমি শহরে এসে বেশ কিছুদিন আমরা চাকরি বাকরি করি সবাই মিলে, তারপর বড় আপাকে বিয়ে দেয়, আর আমারও বিয়ে হয়। আমাকে এখন পর্যন্ত উঠায় নেয়নি, কিন্তু আমার স্বামী অনেক 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 ভালো একজন মানুষ। আমি এখন ফাইনালি অনেক ভালো আছি।
আলহামদুলিল্লাহ, গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, আসলে জীবনে মানুষ কখন কোথায় কিভাবে অসহায় হয়ে পড়বে কেউ বলতে পারে না। আমাদের গ্রামের বাক্যে একটা কথা বলে, সেটা হচ্ছে মানুষের 4 আঙ্গুল কপাল, সকাল বিকেল কার সাথে কী হবে কেউই জানে না। এজন্য আমি বলি কি, কারো দুর্বলতার সুযোগ নিতে নেই। কারণ যাকে কারণটা আমরা সবাই জানি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি শেয়ার না করতাম নিজের মধ্যে খুবই চাপা একটা লাগছিল। তার থেকেও বড় কথা হচ্ছে, এখান থেকে তোমরা সবাই সতর্ক হয়ে যেও। বিশেষ করে মেয়ে যারা আছি আমরা, বা আমাদের ঘরে যে মেয়ে বাচ্চারা হবে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের সম্পূর্ণ মানে যে সেফটির যে বিষয়টা আছে, সুরক্ষার যে বিষয়টা আছে, সেটা হচ্ছে আমাদের, আর আমাদের সন্তানকে আমাদেরকেই সুরক্ষা দিতে হবে। এই জন্যই শেয়ার করা তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।